আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ৬০ দিনের সময়সীমা নিরস্ত্র না হলে গাজায় ফের যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলের। জার্মানি কেন আরেকটি ইসরায়েল হয়ে উঠছে? গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরায়েল। ট্রাম্প আমার ওপর অযথা চাপ দিচ্ছে, জেলেনস্কি। পৃথিবীর লাখো যোদ্ধা আসছে ইরানের পক্ষে যুদ্ধ করতে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা সংবাদে। আমি মোহাম্মদ রাইসুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলমান মধ্যপ্রাচ্যে পরিস্থিতির দিকে তাকালে আমরা দেখতে পাই এক চরম অনিশ্চয়তা এবং উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। বিশেষ করে গাজা উপত্যকায় শান্তি ফেরানোর যে আলোচনা চলছে তা যেন এক নতুন মোড় নিয়েছে। কারণ ইসরায়েল এবার গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার মধ্যেই এক কঠোর সময়সীমা বা আল্টিমেটাম বেঁধে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং কূটনীতিক সূত্রগুলো জানাচ্ছে যে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে যদি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো সম্পূর্ণভাবে নিরস্ত্র না হয় এবং তাদের শর্ত না মানা হয়, তবে গাজায় আবারও পুরো দমে সামরিক অভিযান শুরু হবে, যা আগের চেয়েও ভয়াবহ হতে পারে। এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ইসরায়েলের এই ৬০ দিনের ডেডলাইন পুরো প্রক্রিয়াটিকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সময়সীমার বিষয়টি মূলত হামাস এবং অন্যান্য গোষ্ঠীর ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটি কৌশল হতে পারে। তবে এর বাস্তবিক প্রয়োগ হলে গাজার সাধারণ নাগরিকদের ভোগান্তি কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনারও বাইরে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন বারবার জোর দিয়ে বলছে যে তাদের মূল লক্ষ্য হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা, এবং এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা কোনো স্থায়ী শান্তিতে রাজি হবে না। ৬০ দিনের এই সময়সীমার মধ্যে যদি নিরস্ত্রীকরণ প্রক্রিয়া দৃশ্যমান না হয়, তবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তাদের স্থগিত রাখা অপারেশনগুলো পুনরায় চালু করবে এবং উত্তর গাজা থেকে শুরু করে দক্ষিণ রাফা পর্যন্ত আবারও বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনা করছে। অন্যদিকে হামাস বা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো এই ধরনের আল্টিমেটামকে প্রত্যাখ্যান করেছে এবং তারা দাবি করছে যে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার ছাড়া তারা কোনো শর্তে রাজি হবে না। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যস্থতাকারীরা বেশ বিপাকে পড়েছেন, কারণ ৬০ দিন সময়টি খুব দ্রুত ফুরিয়ে আসবে এবং এর মধ্যে কোনো সমঝোতা না হলে পুরো অঞ্চলটি আবারও এক বড় যুদ্ধের দাবানলে জড়িয়ে পড়তে পারে। পরবর্তী খবরে আমরা নজর দেব ইউরোপের রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌতূহলোদ্দীপক পরিবর্তনের দিকে, যেখানে জার্মানি কেন ক্রমশ আরেকটি ইসরায়েল হয়ে উঠছে বা আন্তর্জাতিক মহলে কেন এমন তুলনা করা হচ্ছে তা নিয়ে চলছে জোর আলোচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানির পররাষ্ট্রনীতিতে সবসময় এক ধরনের সতর্কতা এবং শান্তিবাদী অবস্থান ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সংকট এবং বৈশ্বিক ভূরাজনীতির প্রেক্ষাপটে মানহিনীর অবস্থান এতটাই কট্টর ইসরায়েলপন্থী হয়ে উঠেছে যে অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা জার্মানিকে ইউরোপের ইসরায়েল বলে অভিহিত করছেন। এই পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে ঐতিহাসিক দায়বদ্ধতা বা হলোকাস্ট গিল্ট কাজ করলেও বর্তমান সময়ে জার্মানির সামরিক সহায়তা, অস্ত্র রপ্তানি এবং কূটনৈতিক সমর্থন ইসরায়েলের প্রতি এতটাই একতরফা যে তা ইউরোপের অন্যান্য দেশের অবস্থান থেকেও আলাদা হয়ে দাঁড়িয়েছে। জার্মানি সম্প্রতি তাদের সামরিক বাজেট বিপুল পরিমাণে বৃদ্ধি করেছে এবং ইসরায়েলের সাথে তাদের প্রতিরক্ষা সহযোগিতা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে গাজা যুদ্ধের সময় জার্মানি যেভাবে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশের ভেতরে ফিলিস্তিনপন্থী যে কোনো আন্দোলন বা বিক্ষোভকে কঠোর হাতে দমন করছে, তা থেকেই এই আরেকটি ইসরায়েল হয়ে ওঠার ধারণাটি আরও বদ্ধমূল হয়েছে। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের প্রশাসন বারবার বলছেন যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা জার্মানির রাষ্ট্রীয় নীতি বা রিজন অফ স্টেট, কিন্তু সমালোচকরা বলছেন যে এই নীতি রক্ষা করতে গিয়ে জার্মানি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রশ্নে তাদের নিজস্ব মূল্যবোধ থেকেই সরে আসছে।
এছাড়া জার্মানির মিডিয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও ইসরায়েলের সমালোচনা করার বিষয়ে এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা কাজ করছে, যা অনেকটা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির মতোই মনে হতে পারে। অভিবাসন নীতিতেও জার্মানি এখন মধ্যপ্রাচ্য থেকে আসা মানুষদের বিষয় অনেক বেশি কঠোর হচ্ছে এবং মুসলিম কমিউনিটির ওপর নজরদারি বৃদ্ধি করেছে, যা ইসরায়েলি নিরাপত্তা মডেলের সাথে সাদৃশ্যপূর্ণ। এবার আসি গাজা উপত্যকার ভৌগোলিক নিয়ন্ত্রণ এবং ইসরায়েলের অনর অবস্থানের খবরে, যা বর্তমান শান্তি আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা গাজা থেকে 1 মিলিমিটারও সরবে না এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো তাদের দখলেই রাখবে। কায়রো এবং দোহায় চলমান যুদ্ধবিরতির আলোচনায় হামাসের প্রধান দাবি হল গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট কিছু করিডর, বিশেষ করে ফিলাডেলফি করিডর এবং নেটজারিম করিডর থেকে তারা কোনোভাবেই সরে আসবে না। ইসরায়েলের দাবি, এই এলাকাগুলো থেকে সরে আসা মানেই হামাসকে পুনরায় অস্ত্র সংগ্রহে সুযোগ করে দেওয়া এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য তা এক বড় হুমকি। 1 মিলিমিটারও না সরার এই ঘোষণাটি আদতে একটি রূপক হলেও বাস্তবে এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ, যেখানে তারা গাজাকে কার্যত একটি অবরুদ্ধ এবং ইসরায়েলি নজরদারির অধীনস্থ অঞ্চলে পরিণত করতে চায়। ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ গাজার মাঝখানে এমন কিছু বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করছে, যা গাজাকে উত্তর ও দক্ষিণে ভাগ করে ফেলেছে এবং এই অবস্থান থেকে তারা পিছু হটতে নারাজ। এই অনড় অবস্থানের কারণে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের চাপও কোনো কাজে আসছে না। যদিও হোয়াইট হাউস বারবার বলছে যে তারা গাজায় ইসরায়েলের স্থায়ী দখলের বিরোধী, কিন্তু ইসরায়েল তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। এই পরিস্থিতির ফলে গাজার বাস্তুচ্যুত মানুষ যারা তাদের ঘরে ফিরতে চায়, তাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। যদি ইসরায়েল সত্যি তাদের অবস্থান থেকে এক চুলও না নড়ে, তবে গাজার পুনর্গঠন এবং সেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি প্রশাসনের ক্ষমতা গ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই জেদ মূলত তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে, কারণ নেতানিয়াহু সরকার জানে যে সেনা প্রত্যাহার করলে তাদের সরকার পতনের ঝুঁকি রয়েছে। খবর যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে মোড় নেয়, তখন আমরা এক ভিন্ন নাটকীয়তা দেখতে পাই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযোগের সুরে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপর অযথা চাপ সৃষ্টি করছেন এবং যুদ্ধের সমীকরণে তাকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন। জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন এবং ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন যে তিনি ক্ষমতায় এলে 24 ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু জেলেনস্কি মনে করছেন এই যুদ্ধ বন্ধ করার মানে হল ইউক্রেনকে রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা। জেলেনস্কি স্পষ্টতই উদ্বিগ্ন যে ট্রাম্পের এই চাপ তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এমন সব শর্তে আলোচনায় বসতে বাধ্য করবে যা কিয়েভের সার্বভৌমত্বের জন্য অপমানজনক। ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান নেতারাও ইউক্রেনকে দেওয়া বিপুল পরিমাণ সামরিক সহায়তার বিরোধিতা করছেন, যা জেলেনস্কির জন্য অযথা চাপ হিসেবে দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন, যুক্তরাষ্ট্র যদি সহায়তা কমিয়ে দেয় বা শর্ত জুড়ে দেয়, তবে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারবে না। আর ট্রাম্প প্রশাসন সম্ভবত সেই সুযোগটি কাজে লাগিয়ে একটি দ্রুত শান্তি চুক্তি করতে চাইবে, যা রাশিয়ার পক্ষে যেতে পারে। জেলেনস্কি বিশ্ব নেতাদের বোঝানোর চেষ্টা করছেন যে ট্রাম্পের এই নীতি কেবল ইউক্রেনের ক্ষতি করবে না, বরং ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকেই দুর্বল করে দেবে। এছাড়া ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং অতীতের রাজনৈতিক ইতিহাসও এই চাপে নতুন মাত্রা যোগ করেছে। জেলেনস্কি চাইছেন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় সমর্থন ধরে রাখতে, কিন্তু ট্রাম্পের প্রভাবের কারণে তা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, জেলেনস্কির এই প্রকাশ্য অভিযোগ আসলে তার হতাশার বহিঃপ্রকাশ এবং একই সাথে পশ্চিমা বিশ্বের কাছে একটি বার্তা যে ইউক্রেনকে একা ছেড়ে দিলে তার ফলাফল ভয়াবহ হবে। ট্রাম্পের এই চাপ কি সত্যিই যুদ্ধ থামাবে নাকি ইউক্রেনকে আত্মসমর্পণের দিকে ঠেলে দেবে, সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
আজকের শেষ সংবাদ শিরোনামটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় কম্পন সৃষ্টি করেছে, যেখানে খবর আসছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো যোদ্ধা ইরানের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে এবং অনেকেই ইতোমধ্যে একত্রিত হতে শুরু করেছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে, ঠিক তখনই অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের আওতাভুক্ত বিভিন্ন দেশ থেকে, যেমন ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, এমনকি পাকিস্তান ও আফগানিস্তান থেকেও স্বেচ্ছাসেবী যোদ্ধারা ইরানের সমর্থনে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এই যোদ্ধারা কেবল মৌখিক সমর্থনই দিচ্ছে না, বরং তারা সংগঠিতভাবে ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েল বা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য মানসিকভাবে এবং সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির আহ্বানে এবং ধর্মীয় আবেগের জায়গা থেকে এই বিশাল সংখ্যক মানুষ একজোট হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি যদি বাস্তবে রূপ নেয় তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নেবে, যেখানে লাখো গেরিলা যোদ্ধা সরাসরি সম্মুখ সমরে অংশ নিতে পারে। বিশেষ করে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আগেই ঘোষণা দিয়েছে যে ইরান আক্রান্ত হলে তারা চুপ করে বসে থাকবে না। এই লাখো যোদ্ধার বিষয়টি পশ্চিমা বিশ্বের জন্যও এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এত বিশাল সংখ্যক অনিয়মিত বাহিনীকে নিয়ন্ত্রণ করা বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রচলিত সেনাবাহিনীর জন্য অত্যন্ত কঠিন। ইরানের সামরিক বাহিনীও ইঙ্গিত দিয়েছে যে তাদের মিত্ররা প্রস্তুত এবং প্রয়োজনে তারা এই বিশাল জনবলকে যুদ্ধের ময়দানে নামাবে। যদিও অনেকে মনে করছেন এটি ইরানের একটি প্রোপাগান্ডা বা শক্তি প্রদর্শনের কৌশল, তবুও মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যায় না। এই যোদ্ধাদের আগমন যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে এবং ইসরায়েলের নিরাপত্তায় বড় ধরনের ফাটল ধরাতে পারে। পরিস্থিতি কোন দিকে যায় তার উপর আমরা নিয়মিত নজর রাখছি।